আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে একটা ভয়ঙ্কর গুপ্তধনের খোঁজ নিয়ে এলাম, যেখানে একটা রহস্যময় ফুল যেটা আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে, মৃত মানুষকে জীবিত করতে পারে, এমনকি মনের সব ইচ্ছাও পূরণ করতে পারে। কিন্তু এইসব করা যে কতটা কঠিন তা আপনারা এই গল্পটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় একটা ভয়াবহ যুদ্ধে চায়না ৩ ভাগে বিভক্ত হয়ে গেছে। এদিকে সিপাহীদের খাওয়ানোর জন্য খাবারেরও সংকট পড়ে গেছে, যার কারণে রাজা মজিন নামের একটা দল তৈরি করে, যারা দাফন করা মমিদের সমাধি থেকে সোনাদানা চুরি করে এনে নিজেদের প্রয়োজন মেটাতো। তবে এইসব চুরি ডাকাতি করার জন্য তাদের একটা বিশেষ রিচুয়াল করতে হতো। এই যেমন কফিন খোলার আগে একটা ক্যান্ডেল জ্বালিয়ে সবচাইতে ছোট জায়গাতে রেখে অপেক্ষা করতে হতো। যদি ক্যান্ডেলটা নিভে যায় তাহলে মজিনদেরকে খাজানা রেখে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে হতো, কারণ নিয়ম অনুযায়ী যদি খাজানা না রেখে তারা কাজ করতেই থাকতো তাহলে মমির ভেতর থেকে দুষ্ট আত্মা বেরিয়ে এসে সেখানে থাকা মজিনদের খুন করে ফেলতো। তো যাই হোক, এবার চলুন তাহলে গল্পের প্রধান ৩ চরিত্র অর্থাৎ ৩জন মজিন, হুয়ান, শাইলি এবং ওয়াংয়ের সাথে পরিচয় হয়ে নেওয়া যাক। তো তারা একটা কফিনের মধ্যে থেকে সোনা লুট করতে এসেছিল, কিন্তু ওয়াংয়ের কিছু ভুলের কারণে কফিনের মধ্যে থেকে দুষ্ট আত্মারা তাদের দিকে তীর ছুঁড়তে থাকে। ওয়াং তো নিজেকে সামলাতেই পারছিল না, সে নিচে পড়তে যাচ্ছিল, তখনই তার বন্ধু ওয়ান তাকে কোনো রকমে প্রাণে বাঁচিয়ে নেয়। হুয়ান ছিল প্রচণ্ড সাহসী, সে একটা কফিনের মুখ খুলে ফেলে। তারা কফিনের মধ্যে একটা সুন্দর মেয়েকে শুয়ে থাকতে দেখে। বছরের পর বছর এই মেয়েটা মৃত অবস্থায় কফিনের মধ্যে থাকলেও তাকে দেখে মনে হচ্ছিল যেন এখনই সে চোখ মেলে তাকাবে। তাছাড়াও মেয়েটা ছিল অসম্ভব সুন্দরী। অন্যদিকে শাইলি সবাইকে সতর্ক করে দেয় যে মোমবাতি নিভে গেছে, যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু তখনই কফিনটা ভেঙে চুরমার হয়ে যায়, আর ঠিক এমন সময় হুয়ান কিছু অদ্ভুত ভিশনসে দেখতে পায়। এরপর আমাদের নিউ ইয়র্ক শহরে ২০ বছর পরের সিন দেখানো হয়। আসলে সেই দিনের পর থেকে তারা নিউ ইয়র্কে শিফট হয়ে গিয়েছিল। তারা ৩ জন এখন ২০ বছর আগের সেই দিনের ওই অ্যাডভেঞ্চারের কফিনের মধ্যে থেকে পাওয়া কিছু দুর্লভ জিনিস বিক্রি করার কাজ করত। তো যাই হোক, ওয়াং এবং হুয়াং একটা জায়গাতে বেড়াতে গিয়ে ওয়াং সেখানে থাকা একজন মহিলার সাথে ফ্লার্ট করতে থাকে, আর এক পর্যায়ে মহিলাটি তার আইডি কার্ড দেখালে তারা দুজন সেখান থেকে দ্রুত চলে আসে, কারণ সেই মহিলাটি ছিল একজন পুলিশ অফিসার। তারা দুজন যখন পালাচ্ছিল ঠিক তখনই সেখানে শাইলি এসে তাদেরকে গাড়িতে তুলে নেয়। ওয়াং এভাবে পালিয়ে পালিয়ে নিজের উপরে খুবই বিরক্ত হয়ে উঠেছিল। সে বলতে থাকে যে আমরা মজিনের নামের কলঙ্ক। সে মনে করে এর থেকে তাদের চায়নাতে থাকাই ভালো ছিল। অন্যদিকে শাইলি এবং হুয়াং নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলছিল। তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত তারা কেউ কাউকে মনের কথা কখনো বলেনি। শাইলিও হুয়াংয়ের এভাবে পালিয়ে বেড়ানোর প্রতি প্রচণ্ড বিরক্ত হয়ে উঠেছিল। সে হুয়াংকে বলে যে আমরা এভাবে আর কতদিন পালিয়ে বেড়াবো। সে হুয়াংকে তাকে নকল বিয়ে করে নিতে বলে, অন্তত এতে করে সে নিউ ইয়র্কের সিটিজেনশিপ পেয়ে যাবে, অন্তত এতে করে হুয়াং একটা চাকরি তো পাবে। কিন্তু তাদের বন্ধু ওয়াং তাকে এমনটা করতে নিষেধ করে দেয়। ওয়াং তাদের দুজনকে কনভিন্স করতে থাকে চায়নাতে আবারও ফিরে যাবার জন্য। তখনই শাইলি বলে ওঠে যে তারা তো সবাই প্রমিস করেছিল যে মজিনের কাজে তারা আর কখনো ফিরে যাবে না। ওয়াং এই কথা শুনে খুবই উত্তেজিত হয়ে যায়। সে তাদেরকে গলায় থাকা মজিনের একটা লকেট দেখিয়ে বলে যে আমরা কি আমাদের পূর্বপুরুষদের ভুলে যাব। হুয়াং ছিল খুবই গম্ভীর প্রকৃতির, সে মুখ দিয়ে কোনো কথা না বললেও তার গলায় থাকা সেই মজিনের লকেটটি নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমাদের জিন নামের একজন লোককে দেখানো হয়, যে কিনা কফিনের ভেতর থেকে পাওয়া জিনিসপত্রগুলো চড়া দামে বিক্রি করার কাজ করত। সে এই কাজটাই করছিল এমন সময় ম্যানি কাকানে নামের একটা জায়গা থেকে একজন লোক চলে আসে, যে কিনা কফিন থেকে পাওয়া জিনিসগুলো কিনতে আসেনি, বরং এইসব উদ্ধার করার যারা কাজ করত অর্থাৎ মজিনদেরকে খুঁজতে এসেছে। আসলে তারা এইসব মজিনদের সাহায্যে একটা সমাধি পর্যন্ত পৌঁছাতে চায়।
আসলে তারা এই মজিনদের সাহায্যে একটা সমাধি অবধি পৌঁছাতে চায়। আসলে তাদের গুরুমা এই সব কালচারের খুবই সম্মান করে। তাছাড়া তারা একটি ইগনোস নামের ফুলকে খুঁজছিল, যে ফুলটির অসাধারণ সব ক্ষমতা রয়েছে। আসলে এই ইগনোস ফুলটি মৃত মানুষদেরকে পুনর্জীবিত করতে পারে। তো যাই হোক, সেখানে ছিল ওয়াং। আর যেহেতু সেও একজন মজিন, তাই লোকটার কথা শুনে প্রথমে তো সে খুবই রেগে যায়, কিন্তু লোকটার কাছে অনেক টাকা পয়সা দেখে সে তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। তো এরপর ওয়াং শাইলির কাছে হুয়াংয়ের জন্য একটা টেপ রেকর্ডার পাঠিয়ে দেয়। রেকর্ডারটিতে ওয়াংয়ের একটা রেকর্ড ছিল, যেখানে সে হুয়াংকে জানায় যে সে ইগনোস ফুলকে খোঁজার জন্য ডিংয়ের কাছে আবারও চায়নাতে চলে গিয়েছে। ইনফ্যাক্ট সে হুয়াংকে একটা ফুলের ছবিও দেখায় আর বলে যেন তাড়াতাড়ি সেও চায়নাতে চলে আসে। তো এইসব কিছু শুনে শাইলি চায়নাতে যাবার জন্য হুয়াংকে বারবার নিষেধ করতে থাকে। আর সে হুয়াংয়ের কাছে ডংয়ের সম্পর্কে কিছু তথ্য জানতে চায়, যে আসলে এই ডং নামের লোকটা কে ছিল। এরপর আমরা 20 বছর আগের চীনের মঙ্গোলিয়ার সিন দেখতে পাই, যেখানে হুয়াং এবং ওয়াংও ছিল। তারা দুজন ঠিক তাদের বয়সী আরও কিছু ছেলে মেয়েদের সাথে একটা 1000 বছরের পুরনো দেবীর কবর খুঁজতে যাচ্ছিল। সেখানে আমরা ডং নামের একটা মেয়েকে দেখতে পাই। ওয়াং আর হুয়াং দুজনে ডংকে অনেক পছন্দ করত, কিন্তু ডং আবার পছন্দ করত শুধুমাত্র হুয়াংকে। তো যাই হোক, যেতে যেতে অনেক রাত হয়ে যায়, কিন্তু এমন সময় হঠাৎ করে তাদের গাড়ির একটা চাকা পাংচার হয়ে যায়। তো আর কোনো উপায় না দেখে তারা সেখানে নেমে পড়ে। তাদের সামনেই ছিল অনেকগুলো মূর্তি। হঠাৎ করে সেখানে একজন বৃদ্ধ লোক এসে তাদেরকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে, কারণ এই জায়গাটাই নাকি ছিল অদ্ভুত জাদুশক্তি দিয়ে ঘেরাই করা। তো হুয়াং তার কম্পাস বের করলে সত্যি সে সেখানে অদ্ভুত কিছু অনুভব করতে পারে। সে সবাইকে সতর্ক করে দেয় এবং সামনের দিকে এগিয়ে যেতে বলে, কিন্তু কেউ তার কথা না শুনে মজা করতে করতে মূর্তিগুলোকে সেখান থেকে ভেঙে দিচ্ছিল। আর তখনই মাটির নিচ থেকে অনেক পোকা বের হয়ে তাদেরকে ধাওয়া শুরু করে দেয়। তারা প্রাণপণ চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু কিছু ছেলে মেয়ে সেখানে মারা যায়। আর যারা বাকি ছিল তারা দ্রুত একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবিষ্কার করে যে তারা একটা মিলিটারি বেস ক্যাম্পের মধ্যে ঢুকে পড়েছে, যেখানে সব জায়গাতে ডায়নামাইট রয়েছে। একটু অসতর্ক হলে ডায়নামাইটগুলো ব্লাস্ট হয়ে তারা সবাই মারা যাবে, তাই তারা খুবই সাবধানে চলাচল করছিল। তো কিছু দূর যাবার পরে তারা সামনে একটা লিফট দেখতে পায়। তারা প্ল্যান করে যে জেনারেটর চালিয়ে দিয়ে লিফটের মাধ্যমে উপরে গিয়ে তারা রাস্তা খুঁজে নেবে। সেখানে তারা অনেক মানুষের মমিও দেখতে পায়। তারা সবাই এতটাই পাগল ছিল যে সামনে রাখা মমি বা মূর্তিগুলোকেও তারা ভেঙে ফেলতে চায়, কিন্তু হুয়াং তাদেরকে এবার কড়াভাবে নিষেধ করে দেয়। কিন্তু হঠাৎ করে এই জায়গাটার রং পরিবর্তন হতে শুরু করে। সম্পূর্ণ জায়গাটা লাল হয়ে গেলে সেখানে থাকা সব মূর্তিগুলো আশ্চর্যজনকভাবে জীবন্ত হয়ে যায়। আর তারা সবগুলো মূর্তি মিলে তাদের উপরে অ্যাটাক করে দেয়। তাদের সাথে মূর্তিগুলোর মারামারির এক পর্যায়ে একটা মূর্তির পা গিয়ে পড়ে ডায়নামাইটের একটা ট্রিগারে। সাথে সাথে এই জায়গাটা ব্লাস্ট হতে শুরু করে। সবাই সেখান থেকে বেঁচে ফেরার চেষ্টা করলেও লিফটে কেবলমাত্র হুয়াং, ওয়াং এবং ডংই উঠতে পেরেছিল। তারা মনে মনে খুশি হতে থাকে যে এ যাত্রায় হয়তো তারা প্রাণে বেঁচে গিয়েছে। কিন্তু লিফটটা কিছু দূর যেতেই লিফটের একটা কাঠ ভেঙে ডং নিচে পড়তে যাচ্ছিল, কিন্তু তখনই হুয়াং তার হাতটা ধরে ফেলে। কিন্তু একটা ছোট্ট কাঠের টুকরোর কারণে লিফটটা বন্ধ হয়ে যায়। এদিকে ডায়নামাইটের আগুন বেড়ে যাচ্ছিল, আর এর ফলে লিফটটা চালু হয়ে যায়, কিন্তু ডং আর লিফট ধরতে পারে না। কিন্তু সেই ডায়নামাইটের আগুন এতটাই তীব্র ছিল যে ডং আগুনের মধ্যে হারিয়ে যেতে থাকে। আর তারা দুজন কোনো রকমে একটা গুহার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে। আর এভাবেই হুয়াং এবং ওয়াং ছাড়া সেদিন সেখান থেকে আর কেউ বেঁচে ফিরতে পারেনি। তো এরপর আমরা আবারও বর্তমানের সিন দেখতে পাই, যেখানে জিন নামের সেই দোকানদার ওয়াংকে ঘোড়ায় করে নিয়ে সেই কবরের জায়গাতে যাচ্ছিল। আর এটাই ছিল সেই কবর যেখানে 20 বছর আগে ডং মারা গিয়েছিল। তো এই কবরের ভেতরে ঢোকার রাস্তাগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। জিনের কাছে আসা সেই লোকটা তার গুরুমাকেও সেখানে সাথে নিয়ে এসেছিল।
তারা তাদের পুরো দলবল নিয়ে সেখানে হাজির হয়েছে। এখানে ওই লোকটার গুরুমায়ের নাম ছিল ইনা। তো গুরুমা ইনার আদেশে তারা একটা জায়গায় ব্লাস্ট করে সেই কবরটা খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিন্তু একের পর এক জায়গা ব্লাস্ট করেও তারা কবরের কাছে যাবার সেই রাস্তাটা খুঁজেই পায় না। তো এখানে সমাধি খুঁজতে আসা সাদা চুলওয়ালা একটা মেয়ে সেই দোকানদার জিনকে অনেক কথা শোনাতে থাকে। এদিকে জিনও তাকে কথা শোনালে সাদা চুলওয়ালা মেয়েটা তাকে বেদম মারধর করে। তখন ওয়াংয়ের কিছু পুরনো কথা মনে পড়লে সেই অনুযায়ী সে সমাধির মধ্যে ঢোকার রাস্তা খুঁজতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে সে রাস্তাটা খুঁজেও পায়। এদিকে দেখা যায় শাইলি এবং হুয়াং চায়নাতে চলে এসেছে। তার একটা গাড়ি নিয়ে সেই সমাধির দিকেই যাচ্ছিল, কিন্তু সামনে কিছু ঘোড়ার সাথে ধাক্কা খেয়ে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন হুয়াং ঘোড়ার মালিকের কাছ থেকে একটা ঘোড়া নিয়ে যাত্রা শুরু করে দেয়, কিন্তু সে শাইলিকে তার সাথে নিতে চায় না। কিন্তু শাইলি হুয়াংকে প্রচণ্ড ভালোবাসত, তাই সে কোনোভাবে এই যুদ্ধে হুয়াংকে একা ছাড়বে না বলে দেয়। সে একটা বাইক খুঁজে নিয়ে হুয়াংয়ের পেছনে পেছনে যেতে শুরু করে। অন্যদিকে ম্যাডাম ইনা তার দলবল এবং ওয়াংকে সাথে করে নিয়ে সেই সমাধির মধ্যে অলরেডি ঢুকে পড়েছে। সমাধির দরজা খুলতেই সেখানে আটকে থাকা বহু বছরের পুরনো গ্যাস বেরিয়ে আসে। তারা সবাই খুবই ভয় পেয়ে যায়। এদিকে আমাদের ওয়াং নিজেকে খুবই চালাক মনে করেছিল। সে ভেতরে ঢুকে একটা মূর্তির কোমরে ব্যাচ দেখতে পায়। আসলে এই ব্যাচগুলো ছিল ইগনোস ফ্লাওয়ার খোলার এক একটা চাবি। আর এই ফ্লাওয়ারটা পেতে হলে তাদের আরও 3টা চাবি প্রয়োজন। তারা চাবিটা নিতেই ঘোড়ার উপরে বসা মূর্তিটা ভ্যানিশ হয়ে যেতে থাকে। আর সেই ধুলোগুলো যাকে স্পর্শ করে সেই জম্বিতে পরিণত হয়ে যায়। জম্বিতে পরিণত হওয়া লোকগুলোর ছটফটানি দেখে সাদা চুলওয়ালা মেয়েটা তাদেরকে এক এক করে মেরে ফেলতে থাকে। কিন্তু সেই লোকগুলো তো মরে না, বরং তারা আবারও জীবিত হয়ে তাদের দিকে ফিরে আসে এবং সবার উপরে অ্যাটাক করে দেয়। এদিকে আবার একটা জম্বি ওয়াংয়ের দিকে এগিয়ে চলে আসে। ওয়াং একটা ঘোড়ার ঠ্যাং জম্বিটার মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। ওয়াং ভেবেছিল যে জম্বিটা হয়তো আর অ্যাটাক করবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ধারণা পাল্টে দিয়ে সেই জম্বিটা আবার ওয়াংকে অ্যাটাক করে দেয়। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় ওয়াং এবং শাইলি। তারা দুজন মিলে সব জম্বিগুলোকে মেরে ফেলে। এরপর হুয়াং তার মজিন কম্পাসের সাহায্যে সঠিক রাস্তা খুঁজে বের করে ফেলে। কিন্তু এরপরেও তারা দুজন ওয়াংকে সতর্ক করে দেয় যে এখান থেকে যত দ্রুত সম্ভব তাদেরকে চলে যেতে হবে। কিন্তু ওয়াং কোনোভাবেই ফিরে যেতে রাজি নয়। শাইলি ওয়াংকে এই জন্য অনেক কথা শুনিয়ে দেয়। এরপর সেখানে ম্যাডাম ইন তার দলবল নিয়ে চলে আসে। শাইলি তাকেও অনেক কথা শোনায়। তো পরিস্থিতি অন্যদিকে যাবার আশঙ্কা পেয়ে দোকানদার জিন শাইলির হয়ে ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু ম্যাডাম রেগে গিয়ে জিনের পায়ে একটা গুলি করে দেয়। আসলে সে যে কোনো উপায়ে ইগনোস ফ্লাওয়ারটাকে খুঁজতে চায়। এমনকি সে সবাইকে থ্রেট দিয়ে বলে যে সবাই মিলে যদি তাকে এই ফ্লাওয়ারটা খুঁজে দিতে সাহায্য না করে তবে সে সবাইকে মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে শাইলি এবং হুয়াং তাদের সাথে ফুলটা খুঁজতে যেতে থাকে। তো যেতে যেতে সামনে তারা অনেকগুলো ব্রিজ দেখতে পায়। ম্যাডাম ইনার কয়েকজন লোক সেই ব্রিজে ওঠার সাথে সাথে ঝলসে পুড়ে মারা যায়। তখনই হুয়াং খেয়াল করে যে আসলে ব্রিজগুলো ছিল ফসফরাস দিয়ে তৈরি, যা মানুষকে এক নিমিষেই মেরে ফেলতে পারে। তাই হুয়াং তার কম্পাস দিয়ে আবারও ক্যালকুলেশন করতে শুরু করে দেয়, যার ফলে কম্পাসটা এমন একটা প্যাটার্ন তৈরি করে দেয় যেটা নিয়ে সবাই নিরাপদে ব্রিজ পার হতে পারে। কিন্তু ম্যাডাম ইনা ফ্লাওয়ারের চাবি কালেক্ট করতে গিয়ে সেখানে আটকে যায়। তখন হুয়াং ওয়াংকে আবারও সাবধান করে বলে যে চলো আমরা এখনই এখান থেকে ফিরে চলে যাই। কিন্তু তখনই ওয়াং জানায় যে ডং নাকি প্রায়ই তার স্বপ্নে এসে বলে যে সে কি ইগনোস ফ্লাওয়ার পেয়ে গেছে। এমনকি ওয়াং নাকি ডংকে প্রতিশ্রুতিও দিয়েছে যে সে এই ফ্লাওয়ারটাকে খুঁজেই ছাড়বে। তাই সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে ডং তাদের জন্য জীবন দিয়েছে, তাই সে ইগনোস ফ্লাওয়ারকে না খুঁজে এখান থেকে কোথাও যাবে না। ডংয়ের কথা শুনে এরপর হুয়াংও ওয়াংয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। কিন্তু তারা দুজন কিছু দূর যেতেই হুয়াং ওয়াংয়ের পা বেঁধে দেয়।
এমন সময় দোকানদার জিন এসে বলে যে আমি শাইলিকে বাঁচাতে পারলাম না। এদিকে ম্যাডাম ইনা তার দলবল নিয়ে এসে হুয়াংদের সাথে মারামারি করতে থাকে। হুয়াং সাদা চুলওয়ালা মেয়েটির গলা চেপে ধরে জিজ্ঞাসা করে শাইলি কোথায়। তখন সেখানে ম্যাডাম ইনা শাইলিকে নিয়ে চলে আসে আর বলে যে যে কোনো উপায়ে তাদেরকে ওই ইগনোস ফ্লাওয়ারটা খুঁজে দিতে হবে। যদি তারা ফুলটাকে নিয়ে আসতে না পারে তাহলে সে শাইলিকে মেরে ফেলবে। হুয়াং বুদ্ধি করে বলে যে আমার কম্পাসটি ভেঙে গেছে, তাই ওই ফুল আনতে হলে আমার গার্লফ্রেন্ড শাইলির সাহায্য দরকার। সত্যি তার বন্ধু ওয়াংয়ের সাথে মারামারি করার সময় তার কম্পাসটি ভেঙে গিয়েছিল। তো এরপর হুয়াং এবং শাইলি দুজন ডিরেকশন জানার নাম করে সেখান থেকে পালানোর বুদ্ধি করে। এদিকে ওয়াং আর জিনকে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছিল। তারা দুজন পাথরের সাথে ঘষে ঘষে দড়িটা খুলে ফেলে। এদিকে জিন ততক্ষণে রিয়েলাইজ করতে পারে যে গুলি আসলে তার পায়ে লাগেনি, বরং তার পায়ের কাছে সমাধি থেকে আনা একটা সোনার বারে লেগেছে। এরপর তারা দুজন খুশিতে মারামারি করতে করতে একটা টানেল পার হয়ে যায়। তো যাই হোক, এরপর তারা সবাই মিলে একটা ব্রিজ পার হয়ে সেই ইগনোস ফ্লাওয়ারের কাছে পৌঁছে যায়। একটা সমাধির মধ্যে একজন রাজকুমারীর মমি সেই বিখ্যাত ইগনোস ফ্লাওয়ার নিয়ে ঘুমিয়ে রয়েছে। সমাধি খোলার রিচুয়াল মোতাবেক হুয়াং একটা মোমবাতি জ্বালায়, আর তারপর সেই সমাধির চাবিগুলো দিয়ে রাজকুমারীর সমাধিটা খুলে ফেলে। কিন্তু হঠাৎ করে ক্যান্ডেলটা নিভে যায় আর চারপাশের রং পরিবর্তন হতে শুরু করে। কি হবে ভাবতে ভাবতে জায়গাটা ভেঙে তারা নিচে পড়ে যেতে থাকে। কোনো রকমে তারা দুজন দেয়ালে ঝুলে থেকে নিচের দিকে দেখার চেষ্টা করে আর দেখতে পায় যে 20 বছর আগের সেই মিলিটারি ক্যাম্প, যেখানে ডং আর তার বাকি বন্ধুরা মারা গিয়েছিল। হুয়াং এবং শাইলি কোনো রকমে উপরে উঠে এসে বলে যে যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু তখনই রাজকুমারীর হাতে থাকা সেই ইগনোস ফ্লাওয়ার থেকে লাল আলো বের হতে থাকে। সাথে সাথে সব জম্বি আর মূর্তিগুলো জীবিত হয়ে যায়। এই জম্বিদের মধ্যে ম্যাডাম ইনার সবথেকে বিশ্বস্ত লোকটা জম্বি হয়ে যাবার পরেও ম্যাডাম ইনাকে ধরে তার প্রাণ বাঁচাতে বলে। কিন্তু ম্যাডাম ইনা ভয় পেয়ে গিয়ে সত্যি কথা বলে দেয় যে আসলে আমার কাছে কোনো শক্তি নেই, আমি মিথ্যে কথা বলেছি। নিজেকে বাঁচানোর জন্য আমি এই ইগনোস ফ্লাওয়ারটা খুঁজতে এসেছি। এই কথা বলার সাথে সাথে সে নিজের মাথার চুল টেনে খুলে ফেলে। ম্যাডাম ইনার ভয়ঙ্কর রূপ দেখে সেই জম্বিটাই ভয় পেয়ে যায়। আসলে তার এমন একটা দুরারোগ্য রোগ রয়েছে যার কোনো চিকিৎসা নেই। তিনি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এই ইগনোস ফ্লাওয়ারের সাহায্য নিতে চেয়েছিল। ম্যাডামের এই রূপ দেখে সাদা চুলওয়ালা মেয়েটা লড়াই করাই ছেড়ে দেয়, ফলে মেয়েটা সেখানে মারা যায়। এদিকে হুয়াং ইগনোস ফ্লাওয়ারটাকে ভাঙার জন্য কোনো রকমে মূর্তিটার কাছে গেলে সেটা তাকে ডংয়ের ভিশনস দেখিয়ে এটাকে ভাঙতে নিষেধ করে দেয়। হুয়াংয়ের বারবার ডংয়ের সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা মনে পড়তে থাকে, কিন্তু তবুও হুয়াং কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে সেই ইগনোস ফ্লাওয়ারটাকে ভেঙে ফেলে। ফ্লাওয়ারটা ভাঙার সাথে সাথে জম্বিগুলো সব ভ্যানিশ হয়ে যেতে থাকে আর ওই জায়গাটিও ভেঙে পড়তে থাকে। এই জায়গাটা ছিল নদীর একদম নিচে, তাই সমাধির ভেতরে আস্তে আস্তে পানি ঢুকতে শুরু করে। এই পানির তোড়ে জীবিত সবাই মারা যায়, কিন্তু হুয়াং তার বন্ধু ওয়াং এবং শাইলিকে একটা কফিনের মধ্যে করে সেই জায়গা থেকে কোনো রকমে বেরিয়ে আসতে সাহায্য করে, কিন্তু সে নিজেই সেই সমাধির ভেতরে আটকা পড়ে যায়। এদিকে ওয়াং বাইরে এসে নিজের উপরেই চিৎকার করতে থাকে আর বারবার বলতে থাকে যে আমি আমার নিজের বন্ধুকে বাঁচাতে পারলাম না। আর তখনই পানির ভেতর থেকে হুয়াং বেরিয়ে এসে ওয়াংকে বলে যে তোর ভাই এখনো বেঁচে আছে। আর এত কিছুর পরে অবশেষে হুয়াং শাইলিকে প্রপোজ করে দেয়। আর সুন্দর এই মুহূর্তের মাধ্যমে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।